এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এহেন শান্ত স্বরের কঠিন হুমকিতে শরীর জুড়ে মৃদু ঝাঁকুনি খেলে গেল এডউইনের। সুযোগ বুঝে গিলেছে পার কয়েক শুকনো ঠোক। বেচারা ঘাড় নাড়ানোর সাধ্যিতে নেই। মনস্টারের এরূপ শক্তপোক্ত হাত এসে অমন ঘাড় পেঁচিয়ে রাখলে থোড়াই মাথা ঝাঁকানোর সুযোগ থাকে না। এডউইন স্থির চিত্তে শুনল সব। রয়ে শয়ে আমতা আমতা করে কোনো রকমে অস্ফুটে বলল, ওকে মনস্টার। ঠোঁটের ফাঁক গলিয়ে সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ব্যস্ত মনস্টার সময় নিয়ে এক ঝটকায় ছেড়ে দিল এডউইনকে। এতক্ষণে ছাড়া পেয়ে তড়িঘড়ি করে 2 হাতে নিজ ঘাড় চেপে ধরে এডউইন। ইস, ঘাড়ের রগগুলো বোধহয় জমে গিয়েছে তার। একটু এদিক ওদিক ঘাড় নাড়াতেই যা ব্যথা হচ্ছে না। পাশেই মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে, এক হাত প্যান্টের পকেটে গুজে নিয়ে ভাবলেশহীন ভঙ্গিমায় পা বাড়ায় সম্মুখে। এডউইন ততক্ষণে নিজেকে সামলিয়েছে বেশ। ঘাড়টা সামান্য এদিক ওদিক নাড়াতেই কটমট শব্দ হলো কেমন। পরক্ষণে গম্ভীর মুখে নজর ঝুঁকিয়ে বরফ আচ্ছন্ন জমিনে দৃষ্টি ফেলতেই হকচকায় সে। এ কি, খরগোশটা কোথায় গেল আবার? একটু আগেই না তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। এডউইন তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টি বুলালো। অদৃশ্য অস্থিরতায় হন্যে হয়ে পা বাড়ালো চেরি ব্লসম গার্ডেনের দিকে। আকাশ চিরে স্নোফল হচ্ছে। সাদা তুলনায় বরফগুলো বাতাসের মৃদু ঝাপটায় এদিক ওদিক ছুটছে। এহেন মৃদু স্নোফলে চেরি ব্লসম গার্ডেনের সৌন্দর্য যেন বেড়ে গিয়ে দ্বিগুণ। মাথার উপর বড় বড় চেরি ব্লসম ট্রি, সুইচ গাছের প্রতিটি ডালে ডালে থোকায় থোকায় ধরে আছে চেরি ব্লসম ফ্লাওয়ার্স। সেথায় পাতার উপস্থিতি নামে মাত্র নেই। সেথায় পাতার উপস্থিতি নামে মাত্র নেই। বাতাসের মৃদু ঝাপটায় দুলছে ফুল। কেউ কেউ আবার নৈসর্গিক দৃশ্য নিজেকে আবির্ভূত করতে ঝরে পড়েছে বরফ ঘেরা জমিনে। ব্যস্ত একজোড়া বগ্র পথ লাগাতার ঘুরছে প্রতিটি গাছের নিচে। সন্ধানী চোখজোড়া হন্যে হয়ে ছুটছে এদিক ওদিকে, খুঁজছে ছোট্ট পশমী বোবা প্রাণীটাকে। তবে বেপাত্তা খরগোশছানা কোথায় যে গা গুটিয়ে বসে আছে কে জানে। ছুটতে থাকা এডউইন পা থামায় এবার। সুশ্রী গড়বড়না মুখখানায় লেপ্টে আছে এক রাশ বিরক্তি। শেষমেশ সামান্য একটা খরগোশ কিনা তাকে এত দৌড় করাচ্ছে। এডউইন মহা বিরক্তিতে কপালে গোটাকতক ভাঁজ ফেলে 2 হাত তুলে কোমরে রাখলো। বুক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে তেতো কণ্ঠে চিরবিরে আওড়ালো, বাস্টার্ড একটা, কোথায় লুকিয়ে আছে কে জানে। জাস্ট হাতের কাছে একবার পেয়ে নেই, দেন তুলে একটা আছাড় মারবো বেয়াদবটাকে। কত বড় সাহস আমাকে দৌড় করাচ্ছে। ডিম্বাকৃতির কোমল মুখখানায় ছেয়ে আছে রাজ্যের আধার। গোলাপি রঙা নরম ঠোঁট যুগল কেমন ফ্যাকাশে হয়ে আছে। মাথা ভর্তি কালো রঙা মেঘরাশির ন্যায় চুলগুলোর আগায় জমেছে বরফদানা। সপ্তদোষী 2 হাতে জড়িয়ে রেখেছে নিজ গা। বাইরে স্নোফল ক্রমশ জোরালো হচ্ছে, ফলে ঠান্ডায় গা কাটা দিয়ে উঠছে সপ্তদোষীর। পরনে স্রেফ একখানা শাটিন কাপড়ের ফ্লোরাল ফ্রক। কাপড়ের আড়াল দিয়েই ঠান্ডাটা বুঝি বড্ড জেকে ধরেছে বেচারিকে। সে কেমন থরথর করে কাঁপছে। গার্ডেন পেরিয়ে পা ঘুরিয়েছে প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। মধ্যকার পথটা মিনিট 10 হলেও সপ্তদশীর এটুকু পথ পেরোতেই বুঝি বড় হিমশিম খেতে হচ্ছে। কাঁপা কাঁপা বদনে হাঁটার এক পর্যায়ে হুট করেই থামলো মাহির পথযুগল। পা দুটো কেমন নীল হয়ে যাচ্ছে তার। কাশিতে ফেটে যাচ্ছে গলা। কাপত্রয়ী সপ্তদশী কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেকে সামলে নিয়ে ফের সম্মুখে পা বাড়াতে গেলেই আচমকা টাকনুতে কেমন নরম কিছু অনুভূত হলো তার।
তড়িৎ ঘাড় নুয়ে আনলো মাহি। পায়ের দিকে দৃষ্টি ফেলতেই দেখে কিউটি কেমন খুটখুট করছে তার পায়ের কাছে। মাহি দৃষ্টি চোখা করলো এবার। কিউটি একা কেন? সে তো এডউইনের কোলে ছিল। তাহলে এভাবে ঠান্ডার মধ্যে একা একা ঘুরছে কেন কিউটি? মাহি তড়িঘড়ি করে হাত নুয়ে কিউটিকে কোলে নিল। আলগোছে পিঠ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো এডউইনকে দেখা যাচ্ছে কিনা। তবে না, এডউইন তো দূর, তার টিকিটটাকেও দেখা যাচ্ছে না কোথাও। মাহি ভ্রু কুচকায়। প্রিয় সখার প্রতি এডউইনের অমন অবহেলায় বড্ড ব্যথিত হলো সে। মুখাবয়ব গম্ভীর করে হাঁটা ধরল পরক্ষণে। কোমল হাত দুখানায় উষ্ণ বাঁধনে গা গুটিয়ে বসে আছে কিউটি। পশমি দেহে বড্ড আরাম পেয়ে দাঁতে দাঁত ঘষে গ্রু গ্রু শব্দ করছে মহাশয়। এক আধবার চেয়ে পড়ে মুখ লুকাচ্ছে সপ্তদশীর বুকে। প্রিয় সখার এরূপ আদরে কাণ্ডে মুচকি হাসছে মাহি। গুনে গুনে সিঁড়ির উপর পা ফেলছে কেমন। তার বিরতিহীন পথযুগল সিঁড়ি ছেড়ে মার্বেলের মেঝেতে পড়তেই দরজার দুধারে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গার্ডরা তৎক্ষণাৎ দু হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসলো কেমন। হুটহাট এহেন কাণ্ডে হকচকায় মাহি। ভোরকে পিছিয়ে যায় দু কদম। চোখে মুখে এক রাশ হতবাকতা লেপটে মনে মনে আওড়ায়। এদের আবার কি হলো? আমাকে কর্নিশ জানাচ্ছে কেন? মনের কোণে উত্থাপিত হওয়া এরূপ প্রশ্নের জবাবে মানানসই উত্তর পায়নি সপ্তদশী। বোকার মতো লোকগুলোর পানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেল ভেতরে। এদিকে সপ্তদশী সম্মুখ থেকে আড়াল হতেই হাফ ছেড়ে বাঁচলেন বেচারা গার্ডস। কেউ কেউ তখনই স্যুটের হাতা গুটিয়ে আলগোছে মুছে নিলেন নিজেদের ঘর্মাক্ত কপালখানা। যা বোঝা যাচ্ছে, ভীত মাহির উপস্থিতি এখন থেকে সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 3 তলার লম্বা প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মাহি। এক মনে কিউটির সাথে বলে যাচ্ছে রাজ্যের সব কথা। এরই মধ্যে পেছন থেকে ধেয়ে এলো এক অপরিচিত কণ্ঠ। মুনলাইট। থমকায় সপ্তদশীর ব্যস্ত পদযুগল। নিঃশ্বাসের গতি হলো তীব্রতর। ঘাড়টা বুঝি ঠায় জমে গিয়েছে তার। সৌজন্যবোধে পিছু ঘুরে তাকানোর কথা থাকলেও মাহি দাঁড়িয়ে রইল আগের ন্যায়। এদিকে মাহির কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মিলা। তরুণীর চোখ দুটো ছলছল, চোখের কোটর বেয়ে টুপটুপ করে ঝরছে কয়েক দানা অশ্রু। তরুণী কোনরূপ কাল বিলম্ব না করে এগোয় জোরালো কদমে। ছুটে এসে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তদশীকে। এহেন আচানক ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হুটহাট তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে একটুখানি। পেছনে হাউমাউ জুড়ে কাঁদছে মিলা। চোখের অবাধ নোনা পানিতে ভিজিয়ে দিচ্ছে মাহির পেট। তার অমন কান্নায় বুক ভার হয়ে গেল সপ্তদশীর। মনে জেঁকে ধরল এক রাশ অপরাধ বোধে। সে তো পালিয়েছিল মিলাকে ধোঁকা দিয়ে। তার এহেন কাণ্ডে সবাই নিশ্চয়ই তাকে না পেয়ে মিলার উপর অনেক অত্যাচার করেছে। এহেন চিন্তায় অপরাধ বোধের পারদ তরতর করে বেড়ে গেল মাহির। চোখ দুটোর কোটর ভরে গেল আপনা আপনি। গলার কাজটা অমন হুট করে অত যন্ত্রণা দিচ্ছে কেন কে জানে। ইস, এই বুঝি কেউ সজোরে চেপে ধরেছে তার কণ্ঠা, যার দরুন গলা দিয়ে বেরোচ্ছে না এক ছটাক স্বরও। ওদিকে মিলার বেগ বেড়েছে কান্নার। হাতের শক্ত বাঁধনে চ্যাপটা হচ্ছে মাহি, অথচ সেদিকে থোড়াই খেয়াল আছে তরুণীর। সে তো নিজ কান্নায় মত্ত। মাহি আটকালো না মিলাকে। কান্না করে যদি বেচারি একটুখানি স্বস্তি পায় তাহলে থাক না, সে কাঁদুক ইচ্ছে মতো। সময়ের কাঁটা চলমান। দেখতে দেখতে পেরোলো প্রায় মিনিট 5। এতক্ষণে কান্না থামিয়ে নাক টানছে মিলা। হাতের বাঁধন ঢিলে করেছে বেশ। মাহি অমন কড়া হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই আলগোছে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে মিলার তন্দনরত মুখখানার পানে তাকালো সরু চোখে। সুশ্রী গৌরবর্ণা বিদেশিনীর কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা।
ছলছল করে চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। মলিন মুখখানা কান্নার তোরে হয়ে গিয়েছে এইটুকুন। মোটা নাকের পাটাটা ফুলে উঠেছে খানিক। মাহি ভেজা চোখে মুচকি হাসলো। আলতো করে নাক টেনে ধরে আশা গলায় কিছু বলবে তার আগে সম্মুখ থেকে হড়হড়িয়ে একদম এগিয়ে আসে মিলা। ব্যাকুল চিত্তে আগ বাড়িয়ে মাহির দুই হাত দুটো উল্টে পাল্টে ব্যগ্রকণ্ঠে বলে ওঠে, কেমন আছো তুমি মোনলাইট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? মনস্টার তোমায় মেরেছে বাচ্চা? বলো না আমায়, কোথায় মেরেছে তোমায়? কান্না বলে হতবিহ্বলের ন্যায় তাকিয়ে আছে মাহি। মিলার অমন উৎকণ্ঠা দেখে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। ওদিকে মিলা এবার অস্থির দৃষ্টি তুলে তাকালো মাহির মুখ পানে। মেয়েটার ফর্সা কপালে আঙুলের স্পষ্ট ছাপ দেখে ফের ফুপিয়ে ওঠে মিলা। ফুপাতে ফুপাতেই বলে ওঠে, মনস্টার আবারও তোমায় মেরেছে, তাই না? সপ্তদর্শী চিবুক নামিয়েছে গলার কাছে। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় থেমে থেমে বলে, মারে না কবে? বুকটায় কেমন হুট করে যন্ত্রণা হচ্ছে মিলার। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মাহির পানে। রয়ে শয়ে আলগোছে নিজের শীতল হাতখানা উঁচিয়ে রাখলো মাহির নরম ডান গালে। থেমে থেমে মোটা কণ্ঠে আওড়ালো, আমাকে না বলে কেন পালালে মোনলাইট? আমাকে একটাবার জানালে কি খুব বেশি ক্ষতি হতো? ফের নিজের সুপ্ত অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠল মাহির। সপ্তদর্শী ছল ছল নয়ন উঁচিয়ে তাক করল মিলার পানে। অতঃপর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাতে কিউটিকে ঝাপটে ধরে কেঁদে উঠল কেমন। মিলা অসহায় নয়নে তাকিয়ে রইল কেবল। আলতো করে ডান হাত উঁচিয়ে রাখলো মাহির মাথার উপর। সেথায় খানিক হাত বুলিয়ে নীরবে সান্ত্বনা দিয়ে গেল সপ্তদশীকে। মাহি কাঁদতে কাঁদতেই এক পর্যায়ে হেঁচকি তুলে বলে, পালাতাম না তো কি করতাম মিলা? শুধু শুধু এই কারাগারে জীবন্ত লাশের ন্যায় বেঁচে থাকার আদৌ কোনো মানে আছে? ওই রাক্ষস যতই বলুক আমাকে 6 মাসের জন্য এনেছে, তবে আমি জানি সে আমায় আমৃত্যু তিলে তিলে যন্ত্রণা দেবার জন্য এখানে এনেছে। হোক না এটা এক টুকরো স্বর্গ, তবুও দিন শেষে এটা কারাগার। থামল সপ্তদশী। কান্নার বেগ ক্রমশ নিয়ন্ত্রণহীন হচ্ছে। ক্ষুদ্র দেহটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মিলা নিজেও নীরবে কাঁদছে সপ্তদশীর কান্না দেখে। আগ বাড়িয়ে সান্ত্বনার বাণী আওড়ানোর ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাহি এক লহমা চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানলো কেমন। তাচ্ছিল্য ভরা কণ্ঠে ফের বলল, যখন তখন আমার উপর অমানবিক জুলুম চালানো মনস্টার আবার আমি কিছু যাওয়ার সাথে সাথেই হাজির করে আমার সামনে। ক্লজেট ভর্তি করেছে কাপড় চোপড় দিয়ে, ট্রাক ভর্তি স্ন্যাক্স, ইভেন হাবিজাবি কত কি। অথচ এত এত কিছু যে মোটেও আমার মন ভোলাতে সক্ষম নয় মিলা। আমি চাই আমার পরিবারকে, আমি চাই আবারও আগের মতো নির্ভয় বাঁচতে, মায়ের ভীতু মাহি হয়ে থাকতে। অথচ সে আমায় বন্দি করে নিজের শত্রুতা মেটাচ্ছে। আমায় দেখলে নাকি তার বমি আসে, আমি নাকি অযোগ্য, আমার রক্ত খারাপ। হ্যাঁ, এটা সত্যি, সে আমায় শারীরিকভাবে স্পর্শ করেনি, তবে সে যে আমায় মানসিকভাবে ভেঙে ফেলেছে মিলা, বড্ড ভেঙে ফেলেছে। এবার তুমি বলো মিলা, এমন একটা বিস্টের কাছ থেকে পালাতে চাওয়াটা কি আমার অপরাধ? জানি না সেদিন আমি অত সাহস কোত্থেকে পেয়েছি, তবে মনোবল শক্ত করে জঙ্গলের পথ দিয়ে পালাতে চেয়েছি। ভাগ্যিস সেদিন সিট ছিল, নয়তো কখনোই ওই দুর্গম পথ দিয়ে। ও সিট নয়। সপ্তদর্শীর কথার মাঝে গম্ভীর কণ্ঠে বাদ সাধল মিলা। তার এহেন বাক্যে ভ্রু গোটায় মাহি। চোখে মুখে স্পষ্ট সন্দিহান ভাব ঢেলে আওড়ালো, তুমিও বলছো এই কথা? সেদিন ওই বিষ্ট বলেছে ওটা নাকি সিট ছিল না, অথচ আমার স্পষ্ট খেয়াল আছে সেটা সিট ছিল। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? শেষ কথাটুকু অভিমানে শুধায় মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলার মুখভঙ্গি গম্ভীর। তা দেখে ফের নাকের পাটা ফুলালো মাহির। অভিমানী মন ধরেই নিল। মিলাও তাকে অবিশ্বাস করছে। এবার সুপ্ত রাগটুকু তরতর করে বেড়ে গেল সপ্তদশী রাগিনীর। কোলের মাঝে কিউটিকে চেপে পা ঘোরালো উল্টো পথে। গটকটিয়ে দু কদম হাঁটতেই পেছন থেকে আচমকা তার ডান হাতের কবজি টেনে ধরে মিলা।
মাহির পদযুগল থামলেও সে ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করেনি। উল্টো কণ্ঠে একরাশ ঝাঁজ ঢেলে বলল, হাত ছাড়ো মিলা, আমি ঘরে যাব। আই নিড সাম টাইম অ্যালোন। সপ্তদশীর ঝাঁজ মিশ্রিত স্বর শুনিয়েও হাত ছাড়তে নারাজ মিলা। সে তখনই নিজ চোখ মুখে এক প্রকার উচ্চাটন ভাব টেনে চটপট কদমে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহির সঙ্গে সঙ্গে নাক ফুলে মুখ ঘোরায় অন্যত্র, কপালে গোটা কতক ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ায়। সরো সামনে থেকে। সবার ভাষ্য মতে আমি তো মিথ্যাবাদী, তাই না? শুধু শুধু উল্টাপাল্টা মিথ্যা বকবক করে যাচ্ছি। সপ্তদশীর কণ্ঠে একরাশ অভিমান। ডিম্বাকৃতির মুখটায় ফুটে উঠেছে এক আকাশসম ঝাঁজ। মিলা চিন্তিত হলো। সহসা মাহির নরম সরম কবজিখানা ছেড়ে দিয়ে আলগোছে চেপে ধরল মেয়েটার দু কাঁধ। পরক্ষণেই গলায় অসামান্য অস্থিরতা ঢেলে আওড়ালো। কেন বুঝতে চাচ্ছ না মোলাইট? সেদিন শুধু মেইডেন মরেনি, সেই সঙ্গে মরেছে সিডও। তোমার সাথে সেদিন যা যা হয়েছে সবটা সিডের পূর্ব পরিকল্পনা ছিল। এমনকি সিডি তোমার জন্য সেডেটিভ ড্রাগস এনে দিয়েছিল। তাছাড়া তুমি বারবার বলছো তুমি সিডের সাথে পালিয়েছিলে, অথচ সিড দেখতে মোটেও তুমি যার সাথে পালিয়েছিলে তার মতো অত কালো ছিল না। না সিডের মুখে তেমন কোনো দাগ ছিল। তাহলে তুমি কোন বুদ্ধিতে বারবার বলছো সেটা সিড? আচমকা নজর ঘোরালো মাহি। তখনই সংকুচিত হলো তার দৃষ্টিযুগল। হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। মুখখানা সে কি গম্ভীর হয়েছে তার। সে কেমন এক দৃষ্টিতে মিলার পানে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মিলার চোখে মুখে এক অদ্ভুত বিরক্তি। মাহির দৃষ্টি এড়ায়নি তা। সে কেমন সন্দিগ্ধ গলায় আওড়ালো, ওয়েট, তুমি কি করে জানলে সেদিন আমি যার সাথে পালিয়েছিলাম সে দেখতে কালো ছিল আর তার মুখে দাগও আছে? স্ট্রেঞ্জ, যে কথা খোদ মনস্টারও এমন এখন অবধি জানতে পারেনি, সেটা তুমি জানলে কি করে মিলা? তুমি তো আমার আশেপাশে ছিলে না। থমকায় মিলা। মাহির কাঁধ থেকে আলগা হলো তার হাত যুগল। মাহি আর দৃষ্টিতে দেখল সব। মুখাবয়বে এক আকাশসম সন্দিগ্ধ ভাব তার। মিলা কেমন কাচুমাচু করছে দেখো, দৃষ্টি লুকাচ্ছে এদিক ওদিক। মাহি এবার মুখ খুলল, ঠান্ডা অথচ গভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে মিলা? তৎক্ষণাৎ সর্বাঙ্গে কাঁপন ধরে গেল মিলার। ঠোঁটের ফাঁক গলিয়ে নিঃশ্বাস টানছে জোরালো। মেয়েটার অমন হুটহাট অস্থিরতা দেখে মনে মনে ব্যাপক শঙ্কিত মাহি। ভ্রুযুগল কুঁচকে রেখে তখনই চেপে ধরল মিলার এক হাত। মিলা ভরকায়। চোরের মতো কাচুমাচু করতে করতে চোখ তুলে সামনে তাকাতেই দৃষ্টি থমকায় তার। হুট করেই সর্বাঙ্গ কাঁপতে লাগলো তরুণীর। মাহি অবাক হলো এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে মিলার দৃষ্টিতে দৃষ্টি ফেলতেই খেয়াল করলো মিলা তাকিয়ে আছে তারই পেছনে। মাহি ভ্রু গুটিয়ে মিলার দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখে অদূরে দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে এডউইন। মুখটা ভীষণ শক্ত, তার চোয়াল ফুটেছে তীক্ষ্ণভাবে। তার ক্ষুদ্র দৃষ্টি এক দৃষ্টে তাকিয়ে আছে মিলার পানে, আর মিলা তার চাহনি দেখে কাঁপছে। মাহি বুঝল না এদের কাণ্ড। হতবুদ্ধির ন্যায় এডউইনের দিকে তাকিয়ে থাকতেই দেখলো এডউইন কেমন হুট করে রহস্যময় বাঁকা হাসলো। প্যান্টের পকেটে দু হাত গুজে পায়ে টানলো গতি। মিলা তৎক্ষণাৎ ভয়ে পিছিয়ে গেল দু কদম। তার টের পেতেই ঘুরে তাকায় মাহি। সন্দিহান গলায় যেই না কিছু জিজ্ঞেস করবে তার আগে মিলা কেমন চটপট ভঙ্গিতে বলে ওঠে, তুমি ঘরে যাও মোনলাইট, আমি পরে আসবো তোমার কাছে। বলেই পা চালায় মিলা। তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলো তরুণী। এদিকে তার এহেন উদ্ভট কাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকলো মাহির কাছে। সপ্তদশী ভেবে ভেবে খুঁজে যাচ্ছে এর কারণ। এরই মধ্যে তার খুব নিকট থেকে শোনা গেল এডউইনের গম্ভীর অথচ শান্ত কণ্ঠের অদ্ভুত হুঁশিয়ারি। এই প্যালেসে হুটহাট কাউকে বিশ্বাস করবেন না, মুনবাট, ইভেন আমাকেও না। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল মাহি। শির দ্বারা বেয়ে এই বুঝি নেমে গেল এক শীতল স্রোত। কেন যেন হুট করেই ভয় হচ্ছে তার।
ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না সপ্তদোষী। সে কেমন ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। মিনিট দুয়েক যেতেই নিজেকে খানিক স্থির করে নিয়ে তখনই পিছু ফিরল মাহি। আর অমনি চোখ দুটো যেন এক্ষুনি কোটর ছাড়িয়ে বেরিয়ে আসবে বেচারির। সম্মুখটা পুরো ফাঁকা, এডউইন নেই এখানে। আশ্চর্য, এই মাত্র না এডউইনের কণ্ঠ শুনল সে। তাহলে এরই মধ্যে লোকটা কোথায় চলে গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? মাহির মাথা ধরে গেল নানান চিন্তায়। মিলা কিভাবে জানলো ওই লোকের কথা? আর এডউইনকে হঠাৎ সামনে দেখে সে অমন ঘাবড়ে গেল কেন? মাহি কেমন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে থেকে। মস্তিষ্কে ফের বাজছে, এ প্যালেসে কাউকে বিশ্বাস করা যাবে না। কাউকে না। সকাল হয়েছে বহুক্ষণ, তবুও আকাশে গুড়ি গুড়ি মেঘেদের উপস্থিতি স্পষ্ট। সকাল থেকে স্নোফলের বেগ কমছে কিছুটা, তবে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে দিব্যি আগুন পোহাচ্ছে সপ্তদোষী। রাতভর ঘুম হয়নি তার। মগজে খেলছে নানান দুষ্কর প্রশ্ন। ফলাফল স্বরূপ সপ্তদোষীর চোখে মুখে লেপ্টে আছে একরাশ ক্লান্তির ছাপ। কোলে খেলছে কিউটি, বেচারা চুকচুক শব্দ করছে বেশ। বোধহয় ক্ষুধা পেয়েছে তার। মাহি বুঝলো, তড়িঘড়ি করে কিউটিকে দুই হাতে তুলে আদুরে কণ্ঠে বলল, ডু ইউ ওয়ান্না ইট সামথিং? বোবা প্রাণী আগে নেয় চুকচুক শব্দ তুলে সম্মতি জানালো কেমন? মাহি মুচকি হাসলো তা দেখে। আলগোছে কিউটিকে কোলে নিয়ে বেরিয়ে গেল খাবারের উদ্দেশ্যে। টুংটাং শব্দ তুলে এলিভেটর দুয়ার খুলল। ভেতর থেকে আলতো করে উকি দিল মাহি। সাহস করে নিচে নেমে এসেছে, তবে এবার কোথায় যাবে সে? কার কাছে চাইবে কিউটির জন্য খাবার? মাহি ঠোঁট কামড়ে ভাবলো কিছু। এক পলক কিউটির দিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল পরক্ষণে। ধীরে সুস্থে সম্মুখে পা বাড়িয়ে তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে নেয় মাহি। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জের পাশ কাটিয়ে যাবার সময় হাঙরগুলো মানুষ দেখলেই দাপাদাপি শুরু করে দেয়। মাহিকে দেখলেও বোধহয় একই কাজ করবে তারা। মাহি ভুলেও চোখ খুলল না হাঁটার মাঝে। ভয়ে ভয়ে পা গুনে গুনে এগুলো কোনো মতে। কিন্তু ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। বেয়াদব কিউটিটা হুট করে মাহির কোল থেকে লাফিয়ে নেমে গেল ফ্লোরে। মাহি ভরকায়। তখনই কুঁচকে রাখা চোখ জোড়া খুলে সামনে তাকাতেই দেখে কিউটি ছুটন্ত পায়ে এগোচ্ছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে সদর দরজার দিকে। মাহি তৎক্ষণাৎ গলা উঁচিয়ে ডাকলো সখাকে। কিউটি স্টপ! শুনল না কিউটি। দৌড়াতে দৌড়াতে চলে গেল প্যালেসের বাইরে। এদিকে তার এহেন কাণ্ডে চিন্তায় পড়ল মাহি। বাইরে যা ঠান্ডা হাওয়া বইছে, অমন ঠান্ডায় কিউটি তো জমে যাবে। মাহি দ্রুত পথ বাড়ালো সম্মুখে। চপল পায়ে টুকটাক শব্দ তুলে ছুটল সপ্তদোষী। এবারেও সে বাইরে বেরোতেই গার্ডরা ঝুঁকে বসল। মাহি তাদের দিকে ভ্রুক্ষেপহীন এক আকাশসম বিচলিত ভাবস্রোতে বেরিয়ে গেল প্যালেস থেকে। মাথার উপর স্নোফল, চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা। মাহি নিজেই বোধহয় জমে যাবে এবার। বেচারি দুহাতে নিজের গা জড়িয়ে রেখে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। অথচ কিউটিকে দেখো, অদূরের গার্ডেনের বরফে আচ্ছাদিত জমিনের ওপর বসে থেকে কুটকুট করে কী যেন চিবুচ্ছে। মাহি টলমল কদমে অবশেষে এলো তার কাছে। কাঁপতে কাঁপতে বরফের পুরো আস্তরণের ওপর পা ভাঁজ করে বসতেই হুট করে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার শরীর। চারিদিকে চেরি ব্লসমের স্নিগ্ধতা। মৃদু হাওয়ায় দুলছে ফুলের পাপড়ি। মাথার ওপর স্নোফলের সাথে সাথে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে তার গায়ে। মাহির ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে মুগ্ধতার হাসি। সে সহসা দুই হাত ছড়িয়ে শুয়ে পড়ল বরফের ওপর। চোখ দুটো নিবু নিবু তার। ওপর থেকে ঝরে পড়া ফুলগুলো এসে ঢেকে দিচ্ছে তার মুখ। মাহি খিলখিল করে হাসছে এবার।
তার এহেন আনন্দের সঙ্গী হলো কিউটি। তখনই ছুটে এলো মাহির বুকের ওপর। মাহি দু হাতে আলগোচে উঁচিয়ে তুলল কিউটিকে। কিউটির শুভ্র শরীর, লাল চোখ, কুটকুট দাঁত যে নজর কাড়া লাগছে সপ্তদর্শীর কাছে। মেয়েটা খিলখিলিয়ে হাসছে ফের। আলতো করে এক আঙুল দিয়ে কিউটির পেটে মৃদু সুরসুরি দিয়ে কণ্ঠে এক রাস মুগ্ধতার সুর টেনে বলে ওঠে, ইউ নো হোয়াট কিউটি, আমার দেখায় পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী তুমি। সপ্তদর্শীর জিভ ঘষে কথাটা বেরিয়েছে সেকেন্ড খানেক হবে বোধহয়। ঠিক তখনই দু কদম দূর থেকে হুট করেই তার কর্ণকুহরে ভেসে এলো কারো সন্দিগ্ধ গম্ভীর নারাজি কণ্ঠ। আমার চাইতেও বেশি সুন্দর। সহসা মুখের উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদর্শীর। গমগমে কণ্ঠস্বর কানে যেতেই বুক কেঁপে উঠল খানিক। বরফের পুরো আস্তরণে দেবে থাকা উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতে তৎপর হলো কেমন। সপ্তদর্শী দুহাতে নরম বাঁধন ঢিলে হয়েছে ইতিমধ্যে। সেই সুযোগে কিউটি মহোদয় লাফ দিয়েছে পাশে। কয় হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটোতে একরাশ সন্দিগ্ধ ভাবসাব, চোয়াল শক্ত, নিখুঁত হৃদয় কুচকে আছে সামান্য। মাথার উপর অমন ভারী স্নোফল হওয়া সত্ত্বেও যুবকের ফর্সা উদম গায়ে কাপড়ের ছিটে ফোটা অবধি নেই। ঢিলে ঢালা ট্রাউজারের ডোর অবহেলায় ঝুলছে উদরকুণ্ডের বেশ নিচে। ফলে দৃশ্যমান হচ্ছে রূঢ়মানবের বেপরোয়া উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্টতর যুবকের টান টান বলিষ্ঠ দেহ। মাথার চুলগুলো আজও এলোমেলো তার, দু হাত গুজে রাখা পকেটে। এদিকে ঠান্ডা হাওয়ার লাগামহীন স্পর্শে গায়ে কাঁপন ধরছে মাহির। বেচারি এতক্ষণে টের পেল ঠান্ডার তীব্রতা। কাঁপতে কাঁপতে দু হাত মুখের কাছে এনে ঠোঁটের ফাঁক গলিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়ছে সপ্তদর্শী। কোনো রকমে টলতে টলতে দাঁড়িয়েছে সে। আর দৃষ্টে অদূরে রূঢ়ভাষী মানবের পানে এক পলক তাকাতেই চোখ দুটো আপনা আপনি কপালে উঠে গেল তার। যেখানে সে কাপড় পরে কাঁপছে সেখানে রাক্ষসটা কিনা উদম গায়ে দাঁড়িয়ে আছে। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনায় মত্ত সপ্তদর্শী বেমালুম ভুলে গেল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্যতায় চোয়াল ফুটল বিপরীত মানুষটার। চোখ দুটোতে ছেয়ে গেল অদৃশ্য আগুন। সে কেমন কিরমির করতে করতে এগোচ্ছে সম্মুখে। মাহি আর দৃষ্টে যুবকের অগ্রসর পথ পরক করতেই হকচকিয়ে পিছিয়ে যায় দু কদম। ঠান্ডায় জমে যাচ্ছে তার বদন। নরম সরম হাত দুটো একে অপরের সনে ঘষে যাচ্ছে অনবরত। অথচ যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে দেখো। পায়ের গতি মাহির বেশ নিকটে এনে দাঁত খেচে আওড়ালো। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে এই ঘন তুষারপাতে বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তরাত জ্বলে উঠল সপ্তদর্শীর মাথার তালো। নাকের পাটা ফুলল সামান্য। ফর্সা কপালে টকটকে লালাভ আবরণ ফুটেছে বেশ আগে। তবে যুবকের এহেন অহেতুক খোঁচায় তা আরও গাঢ় হয়েছে এবার। তেলে বেগুনে ছ্যাদ করে ওঠার ন্যায় গজগজ করতে করতে মাহি শুধায়, যখন তখন ভুলভাল বকবেন না, আমি এখানে মরতে আসিনি। দৃষ্টিচুকল সরু হলো মুগ্ধের। চোয়ালের পেশি আগের ন্যায় টান টান। মুখাবয়বে একরাশ বিরক্তি লেপটে যুবক ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? দাঁতে দাঁত চাপল মাহি। রাগ ক্ষোভে তখনই মুখ ঘোরায় অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মাথাভর্তি অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদর্শী বয়সের তুলনায় রাগ দেখালো বেশ। মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি নাচতে পারি না, সো উল্টাপাল্টা কথা বলবেন না। মেয়েটার এহেন তিরিক্ষির জবাবে কপাল গুটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্কে জ্বলে উঠল আগুন। যুবক কেমন সাপের ন্যায় ফোঁস করতে করতে আচানক এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার অমন অতর্কিত আক্রমণে বিলকুল ভরকায়নি মাহি। উল্টো চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে রাখলো কেমন। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙুলে জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে,
নাচতে পারিস না, তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস। ঘাড়তারার ঘরে ঘাড়তারা, কত বড় সাহস হলে আমার মুখে মুখে তর্ক করিস? দে এবার চোয়ালটা ভেঙে বেয়াদবের বাচ্চা। নাক ফুলিয়ে একাকার মাহি, কপালে ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজেকে শক্ত করার কপট প্রয়াসে বরাবরের ন্যায় ব্যর্থ বেচারি। চোয়ালের তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে এবার। যুবক বুঝি এখনই নিজের রাক্ষসী শক্তিতে তার চোয়ালখানা ভেঙে গুড়িয়ে দিবে। মায়ের ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট বেরোলো ব্যথাতুর শব্দ। তা কর্ণগহরে পৌঁছাতে ক্রূর হাসল মুগ্ধ। মাহির তুলতুলে নরম গালে নিজ শক্তপোক্ত মোটা মোটা আঙুলগুলো বেশ দাবিয়ে দাঁত খিচিয়ে আওড়ালো। ব্যথা লাগে বান্দির মেয়ে, অথচ আমার সামনে তোতা পাখির মতো চোয়াল নাড়ানোর সময় একবারও বুক কাঁপে না তোর? এই তোর আমাকে ভয় লাগে না বান্দির মেয়ে? চোয়াল ভুঙুর প্রায়, তবুও ঝাঁজ কমেনি সপ্তদশীর। মাথাটা তড়িৎ দুধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধের হাত থেকে। ব্যথাতুর চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকা বলে ওঠে, না লাগে না আপনাকে ভয়, একদম লাগে না। কথাটা জিভ খসে বেরোনোর পরপরেই সপ্তদশীর নরম তুলতুলে ডান গালটায় আচমকা সপাটে বসলো এক থাপ্পড়। মুহূর্তেই গালটা কেমন জ্বলে উঠল বেচারির। ঘাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়। ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোপানোর শব্দ। জ্বলতে থাকা গালের ওপর আনমনে চলে গেল বেচারির হাত। তবে পর মুহূর্তেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধের রুক্ষ আঙুল সহসা সপ্তদশীর চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারেও কুকিয়ে ওঠে মাহি। চোখ মুখ খিচিয়ে নিতেই কর্ণকুহরে ছিদ্র দিয়ে ঢুকলো মুগ্ধের হিংস্র গর্জন। আমাকে ভয় লাগে না তোর? ইউ ব্লাডি বিচ, আমাকে এই রোজদি কিংকে ভয় লাগে না তোর? খুব আশকারা পেয়েছিস তাই না বান্দির মেয়ে? দেন ওয়েট মাইকেল। কঠিন হুঙ্কারে দ্রুত পদে ছুটে আসে মাইকেল। কালো রঙা স্যুটবুট পরিহিত লোকটার সে কি ভয়ার্ত মুখাবয়ব। শরীরটা বড্ড বড়। ঘাড় নুয়ে দুপা আরামে দাঁড় করিয়ে মিনমিনিয়ে আওড়ালেন, ইয়েস মাস্টার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল। বাদামি চোখ দুটোয় ছেয়ে গেছে রক্তাভ ভাব। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আদেশ করলো, গো অ্যান্ড গেট সাইকেন প্রাডা টু দ্য ডেড উইল টেস্টার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমালুম ভুলে গিয়ে শুকনো ফাঁকা ঢোক গিল। পরক্ষণে কাঁপা কাঁপা কণ্ঠে আচমকা বলে বসলো, কি? ক্রমাগত হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গাছা ছেড়ে দিয়ে দাঁড়ালো শটান হয়ে। দুহাত পকেটে গুজে সম্মুখে পা বাড়িয়ে গমগমে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ালো, বাড়ি যাওয়া অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছা থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে ইউ আর ফ্রি টু আস্ক ফর এনিথিং। আকাশ ভেঙে পড়ল মাহি। মনস্টারের কথায় ঠিক কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়ল বড্ড দোলা চালে। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগান পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে এলো মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান রেখে দু হাত জোর করে অনুনয় জুড়ে বলল, প্লিজ প্লিজ এমনটা করবেন না, আমি কথা দিচ্ছি আমি আর তর্ক করব না আপনার সাথে। প্লিজ সাইকি প্রাডাকে আনবেন না। শুনছে না রুরো মানব। দু হাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগটিয়ে। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতি শূন্য নয়নে তাকিয়েছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে জুড়ি মিলা ভার তার। তাই তো থেমেছে মাঝপথে। এক যুগল অসহায় দৃষ্টি যুবকের চলে যাওয়ার পথে তাক করে রেখে আচমকা বরফ জমিনে হাঁটু গেড়ে বসল সপ্তদশী। কণ্ঠে এক রাস কাতরতা ঢেলে চিৎকার করে আওড়ালো, আমার মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বিস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পারে আমায়। আমার মা যেন শেষবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে। অন্তত এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। থামলো মুগ্ধের ব্যস্ত পদযুগল। ঘাড় বাঁকায় অল্প খানেক। ঠোঁটের রেখা সামান্য বাঁকিয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করল, ফাক ইউ অ্যান্ড ইউর রিকোয়েস্ট, গো টু হেল বান্দির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারে মূর্ছাগত সপ্তদশী। চোখ দুটোর দৃষ্টি
ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দু হাঁটুতে হাত চেপে রেখে কাঁদছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যেই আড়াল হলো দৃষ্টি সীমানা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার। দু হাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন, তার ঠান্ডায় নাকি কান্নার তোড়ে কে জানে। সময় পেরোলো মিনিট পাঁচেক। মাহি নিজ ভাবাবেগে তাড়িত। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। এদিকে অবশ্য কোনোরূপ উদ্বেগ নেই মেয়েটার। সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ ঢেকে ক্রন্দনরত অবস্থায় আচানক কর্ণকুহরে শুনতে পেল অতি পরিচিত দাঁত কিরমির কণ্ঠ। চল ওঠ বান্দির মেয়ে। তড়িৎ মুখের ওপর থেকে হাত সরায় মাহি। হতবিহ্বলের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন, চোয়াল শক্ত, চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে কেমন। মাহি হতবম্বের ন্যায় তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সামান্য ফাঁকা ঢোক গিলে অনুরাগিনী নাকের পাটা ফুলিয়ে আওড়ালো। না, আপনি মারবেন। সরদৃষ্টে ঠায় তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখে মুখে এখন আর আগের মতো উপচে পড়া রাগ নেই। দৃষ্টি জমেছে নির্লিপ্ততা। ঠোঁটে রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টান টান। সে কেমন গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, এই মুহূর্তে কথা না শুনলে ঠিক করব। তখনই ভরকায় মাহি। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। হাত দুটো বুকের কাছে জড়সড়ভাবে টেনে রেখে সপ্তদশী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। আশ্চর্য, চোখ দুটো ফের বেহায়া হতে চাইছে তার। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়ার সে কি নিদারুণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্ত নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগেই এখান থেকে গটগটিয়ে চলে যাবার পর থেকে শুরু হলো তার মনোদ্বন্দ্ব। বেয়াদব মনটা তারই বিরুদ্ধে ঘোর অবাধ্যতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়া তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছায় বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারিতা দেখিয়ে হেঁটে এসেছে উল্টো পথে। এখন আবার চোখ দুটোকে দেখো, কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্কে এখনও চলছে মেয়েটা তার শত্রুর মেয়ে। সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয়। হুটহাট মনের কথায় সায় দেবার মতো বদ অভ্যেস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বরাবরই জিতে যায় এহেন দোটানায়। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানানো থেকে আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাবয়বে কপট গাম্ভীর্যের ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোচে বের করে এনে তর্জনী উঁচিয়ে তাক করলো মাহির পানে। কণ্ঠে রাগী ভাবস্রোত ধরে রেখে হিস হিসিয়ে আওড়ায়, আর কখন আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুধারে মাথা নাড়ায় সপ্তদশী। নীরবে জানায় আর করবে না। তা দেখে চোখ দুটোতে প্রসন্নতার বদলে খানিক রূঢ়তার দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো, সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পেট দিয়ে আলতো করে ভেজা চোখ দুটো মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানালো মাহি। তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবের। সে কেমন ফট করে দিল এক ধমক। মুখ দিয়ে বল বান্দির মেয়ে। এহেন ধমকে কেঁপে ওঠে মাহি। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্য কণ্ঠে আওড়ায়, হ্যাঁ চলবো। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তে ডান হাতের রুক্ষ আঙুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা স্বরে গম্ভীর কণ্ঠে বলল, অলওয়েজ বি মাই গুড গার্ল চাশমিশ। থমকায় মাহি। বোকার মতো চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর ঠেকতেই সম্বিতে ফিরল মুগ্ধ। তখনই নজর সরিয়ে নিজের আঙুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ভ্রুযুগল কুঁচকে গেল তার।
নিজের এহেন উদ্ভট কর্মে উপযুক্ত কারণ না পেয়ে তখনই নিচে নামালো হাত। মুখ গহ্বরে জিভটা খানিক উল্টে পাল্টে দাঁতে দাঁত চাপলেন যুবক। তখনই মাহির কাছ থেকে দু কদম সরে এসে গমগমে গলায় আদেশ ছুড়ল। প্যালেসে যা। হতভম্বতার ডোর বড় ঠুঙ্কো শব্দদোষীর। মুহূর্তেই কেটে গেল যুবকের গমগমে কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে শব্দদোষী দ্রুত পদে পাশ কাটিয়ে চলে গেল যুবককে। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দেখছে নির্দয় মানব। এক মুহূর্ত ঠোঁটের কোণ দাঁত দিয়ে চেপে ধরে রেখে পরক্ষণে কপাল গুটিয়ে বিড়বিড়ালো। হোয়াট দ্য ফাক হ্যাপেন্স টু মি হোয়েন শি ইজ অ্যারাউন্ড মি? হলি শিট। মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায় কালো কাপড়ে। হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে। মধ্যবয়স্কের টলমল কদমজোড়া অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকের ছিদ্র দিয়ে ভুর ভুর করে ঢুকছে দামি চন্দন কাঠপোড়ার ভারী সুগন্ধি। মধ্যবয়স্ক বুঝে গেলেন তিনি চলে এসেছেন যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্কের বাঁধা হাত। অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন শীতাতাপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক ঢোক গিলছেন ক্ষণে ক্ষণে। গার্ডদের হুটহাট ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্ককে আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরে বিছিয়ে রাখা মখমলের তোষকে। মধ্যবয়স্ক মোটেও অবাধ্যতা করলেন না। চুপচাপ বাধ্য ছেলের ন্যায় বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় হতে পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় তুলে দিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখে সবটা দৃশ্যমান হতে লাগলো মানুষটার কাছে। সামনেই দাউ দাউ করে জ্বলছে হবনকুণ্ড। তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে রাখা কালো পট্টিতে। ডান পাশে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ। কি সুন্দর অপ্সরা ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ ঝলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছবিতে থাকা মুখখানা যে তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন। রয়ে শয়ে ঘাড় বাঁকিয়ে বাঁ দিকে তাকাতেই ঝটকা খেলেন খানিক। কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় দু পা ভাঁজ করে বসে আছে গম্ভীর মুগ্ধ। ডান হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে হবনকুণ্ডে। পণ্ডিত শাস্ত্রয়ী মন্ত্র জপলেও মুগ্ধের ঠোঁট স্থির। চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে হবনকুণ্ডের জ্বলন্ত আগুনের লেলিহান শিখার পানে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে। তড়িঘড়ি করে নড়ে চড়ে বসতে গেলেই টের পেলেন পেছন থেকে কেউ তার হাতের বাঁধন খুলে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। আর অমনি তার চোখাচোখি হলো এডউইনের নীলচে সফেদ রঙা অদ্ভুত অক্ষিপুটের সাথে। তখনই হক চকালেন মধ্যবয়স্ক। ভোরকে পিছিয়ে যেতে চাইলেন। তার দৃষ্টিসীমানার থেকে আলগোছে সরে গেল এডউইন। কয়েক কদম দূরে এসে দাঁড়ালেন মুগ্ধের বাঁদিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঘুরে বসলেন হবকুণ্ডের মুখ করে। শাস্ত্রীয় ভঙ্গিমায় দু হাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরুলো বেশ। শ্রাদ্ধের রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো আর্চনা শেষে একখানা বড়সড় থালা এগিয়ে দিলেন বাঁ দিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে থালাটাকে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে তখনই উঠে গেলেন আসন থেকে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে চলে গেল কক্ষ ছেড়ে। পেছনে এক দৃষ্টে তার চলে যাওয়া দেখল মধ্যবয়স্ক। রয়ে শয়ে তিনিও উঠে দাঁড়ালেন বসা ছেড়ে।
খানিকক্ষণ দোনমনো করে এডউইনের পানে তাকিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন। আমি কি মনস্টারের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? এডউইন গম্ভীর মুখে মাথা দোলায় অল্প করে, প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে, গমগমে গলায় বলে। ক্রিমসন চেম্বার, বিশালাকার কাচের তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের উপর দু পা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতের দু আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। মধ্যবয়স্ক রয়ে শয়ে এগুতে উদ্যোগ হলেন। ঠিক তখনই তার নজর আটকালো মুগ্ধের পেছনের কাচের দেয়ালে, যেথায় আটকে আছে এক বিশাল কুমির। কুমিরটা বুঝি ঝিমাচ্ছে। তাকে দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কের। তিনি কেমন ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজ জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলে মিনমিন স্বরে আওড়ালো। কেমন আছো অধীর? অদূরে দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি। উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজল ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসিয়ে ধীরে ধীরে ছাড়ল ধোঁয়া। কর্কশ কণ্ঠে শুধালো। এটা জানতে নিশ্চয়ই আসেনি তৌকির মির্জা? থতমত খেলেন তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন। এভাবে কথা বলছো কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা তো আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তখনই ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলো মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুঠোয় জ্বলন্ত সিগারটা পিষতে পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তেই চোখে মুখে একরাশ আগুন লেপটে গর্জন তুলে বলল। বাপ? মাই ফুড! আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহাত আপনি শ্যামপ্তি দেবীর সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড বিধায় আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিন আপনাকেও জ্যান্ত পুঁতে ফেলতাম মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন। অধীর! এহেন কণ্ঠ কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের ওপর পড়ে থাকা রিভলভারটা হাতে তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনরূপ আগপাশ বিবেচনা না করে তখনই ট্রিগার চাপল বেপরোয়া যুবক। মুহূর্তেই বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে গিয়েছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টে সম্মুখে তাকাতেই হুঙ্কার ছুড়ে মুগ্ধ। ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হেন্সফোর্থ আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা, কারণ সম্পর্কে আপনি আমার সোকল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হার্ট ব্লক হতে হতে গিয়ে বাঁচল তার। তিনি এখনও কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতায় নতমুখে থেমে থেমে বললেন। আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর, সেসব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাক গিয়ে যা বলতে এলাম, আগামী 15 তারিখ নিরূপার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? সৎ হলো যার বদৌলতে তুমি অধীর রায় থেকে দ্য গ্রেট রুশি কিং হলে, তাকে দেওয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কে মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত ওই মেয়েটার ক্ষেত্রে মূল্য দেবো, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে আছে। দৃষ্টিতে আগুন জ্বলল মনস্টারের। চোয়ালের রেখা টান টান, সুদর্শন মুখখানার প্রতিটি নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটি একে অপরের সাথে সে কি শক্ত। দাঁত কপাটির একে অপরের সাথে সে কি শক্ত ঘর্ষণ। অদূর থেকে রূঢ় মানবের দাঁত কটমটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের। তবুও তিনি নিরুত্তাপ ঘাড় নুয়ে বসে আছেন ফ্লোরে। চোখে মুখে তার এক নিদারুণ কুটিলতা। হয়তো ভেবেই বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে। মনস্টার হয়তো কিছুটা হলেও টলেছে। তবে বোকা মানবের এরূপ চিন্তাভাবনায় এক বালতি জল ঢেলে তখনই অদূর থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁত কিরমির কণ্ঠ।
তোর এত দরদ উতলে পড়লে তুই গিয়ে বিয়ে করে ফেল বান্দির ছেলে। তোর তো আবার অভ্যেস আছে ঘরে একটা আর বাইরে 10টা রাখার। তো যা না বান্দির ছেলে, গিয়ে কর আর একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারাচ্ছিস কেন? মরার পাকনা গজিয়েছে তোর রাস্কেল। আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময়ের চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রুরু মানবের পানে। অধৈর্য গলে সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ের অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারার সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময় জুড়ে চলল না। তন্মধ্যে তৌকির মির্জার সম্মিত ফিরল রুরু মানবের কঠিন হুঙ্কারে। গেট আউট স্কাউন্ড্রেল। এবারে তেতে উঠলেন তৌকির মির্জা। তেলে বেগুনে ছেদ করে জ্বলে উঠে ক্ষিপ্রতায় দাঁত খেঁচে আওড়ালেন। মুখ সামনে কথা বলো অধীর, আমি তোমার বাবা হই। একজন নির্দয় পাষণ্ড, যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নামমাত্র নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে? এ যে এক চিরন্তন অবাস্তব ঘটনা। ক্রোধে অন্ধ তৌকির সাহেব বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশে দাঁতে দাঁত চেপে চোখ দুটো কুঁচকে যেই না দৃষ্টি উঁচাবেন অমনি এক বিকট শব্দ হলো পুরো কামরা জুড়ে। মুহূর্তেই থামলেন তৌকির সাহেব। মধ্যবয়সী শরীরটা তার হুট করে দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছে ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কি হলো কে জানে। বেচারা অবদের ন্যায় ঘাড় নুয়ে তাকালেন নিজ পায়ের দিকে। কপাল কুঁচকে হাঁটু অবধি ঝাপসা দৃষ্টিযুগল আটকাতেই স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগারে গড়াচ্ছে তাজা লৌহ। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগামেন্ট। দুর্বল তৌকির সাহেব পা দুটো টলমল এক হাঁটু আহত হওয়ায় অন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্যই হয়নি বেচারার। টলতে টলতে একটা সময় হুট করেই পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোরে। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর! দু হাতে নিজের হাঁটুখানাকে বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা। দিন দুনিয়া ভুলেছেন তিনি। ভুলে গেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর তো তৌকির সাহেব যখন নিজ কষ্টে পুত হয়ে আছেন ঠিক তখনই তার সামান্য কুঁচকে রাখা ললাট বরাবর আচমকা স্পর্শ পেলেন উষ্ণ নল জাতীয় কিছুর। কান্না ভুলে ভরকালেন তৌকির সাহেব। হতচকিত হয়ে ঘাড়ের পেছনাংশ কুঁচকে সম্মুখে তাকাতেই কেঁপে উঠলেন তিনি। পাহাড় সম বলিষ্ঠ দেহের অধিকারী রুরু মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। বাঁ হাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জার ললাটের কেন্দ্রস্থলে। টিকার রিংয়ে তর্জনী ঢুকিয়ে রেখেছে মুগ্ধ, যেন যে কোনো সময়ই ফায়ার করে দিবে বেয়াদব ছেলে। তৌকির সাহেব স্বর হারালেন, শুকনো ফাঁকা ঢোক গিললেন ছেলের অলক্ষ্যে। মুখ গহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁকগুলি বেরোচ্ছে না শব্দ। রুরু মানব ক্রুর হাসল মধ্যবয়স্কের এহেন করুণ দশা দেখে। হাতের জোরে রিভলভারের কম্বাটে ধাতব নলটা ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপাল বেয়ে নাক, তারপর ঠোঁট অবধি। এদিকে তার এহেন কাণ্ডে দেহ ছেড়ে প্রাণ পাখি ঠুস করে উড়ে যাবার জোগাড় তৌকির সাহেবের। বেচারার দেহখানি কাঁপছে ভীষণ। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপিয়ে যেই না তিনি অস্ফুটে কিছু আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের রুক্ষ আঙুলগুলো চট করে মুঠোয় চেপে ধরল তৌকির সাহেবের পাইক স্টাইলে থাকা চুলগুলো। অতঃপর রুরু মানব এক ঝটকায় মধ্যবয়স্কের মাথাটা খানিক উঁচিয়ে তুলে তার মুখ গহ্বরে জোর করে ঠেলে দিল বন্দুকের ধাতব নল। মুহূর্তেই জমে গেলেন তৌকির মির্জা। মুখ গহ্বরে জোর করে বন্দুকের নল ঢোকানোয় দাঁতের সঙ্গে ঠোঁটের তীব্র ঘর্ষণে ঠোঁটের কার্নিশ ফেটেছে তার। সেদিকে থোড়াই খেয়াল করছে রুরু মানব।
সে তো ব্যস্ত নিজ পাগলামিতে। তৌকির সাহেব গোঙাচ্ছেন, চোখের কার্নিশ বেয়ে গড়াচ্ছেন অশ্রু, অথচ সম্মুখে নির্দয় মানব সাপের ন্যায় হিসিয়ে যাচ্ছে। বাদামি চোখ দুটো তার শিখে আগুন ঝরাচ্ছে। চোয়ালটা বুঝি এখনই কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। বন্দুকের নল আরও খানিকটা ঠেলে দিতেই তা গিয়ে বাদ মানল তৌকির সাহেবের আলজিভ বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় গঙিয়ে উঠলেন মধ্যবয়স্ক। চোখ দুটো কুঁচকে নিতে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথে মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলি কোত্থেকে তৌকির মির্জা? আমাকে শ্যামপ্তি দেবী মনে করেছিস নাকি বান্দির ছেলে, যে কিনা তোর ওই কুটিলতা ধরতে পারবে না? এক মুহূর্ত থামল যুবক। ঠোঁটের কোণে আচমকায় এক চিলতে ক্রূর হাসি টেনে ঘাড় নুয়ে আনলো অদ্ভুতভাবে। অতপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড, বাঘের চোখ ফোটার শেষ যেখান থেকে শিকার করা শিখুক না কেন, একবার শিকার করা শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাতেই অর্জন করে রুলিং। তখন তার চোখে শুধু শিকার নয়, তার আশেপাশে সব কিছু হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। অ্যান্ড টুডে আই এম দ্য ব্লাডি মনস্টার অ্যান্ড দিস ইজ মাই ফাকিং কিংডম। ওইসব প্রতিজ্ঞা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট মিন টু মি নাথিং। আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য করেছি নিজের নামে, অ্যান্ড দ্যাটস অল আই নিডেড। এখন আমার নাম নিয়ে কে মরছে কে বাঁচছে, হু দ্য ফাক কেয়ারস অ্যাবাউট দ্যাট? এসব বালছাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবে না। ডু ইউ গেট মাই ওয়ার্ডস বাস্টার্ড? ঢোক অবধি গেলার মুরত নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানিপুলেট করতে আসবেন মনস্টারকে। তৌকির সাহেব এক জন্মের শিক্ষা পেলেন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালেন কোনো মতে। মনস্টার বাঁকা হাসলো তা দেখে। তখনই হাতের জোরে বন্দুকের নলটা মুখ গহ্বরেই উঁচিয়ে তুলল নির্দয় মানব। দাঁতে দাঁত চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়ালো, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10বার ভেবে চিন্তে নিবি বান্দির ছেলে। হেন্সপোর্ট বেশি তেরিবেরি করলে একদম জ্যান্ত ছুঁড়ে ফেলবো শাক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট, আজাইরা খেতে খেতে তোর শরীরে চর্বি কিন্তু ভালোই জমেছে। আমার শার্কগুলোর একবেলার খাবার হতে পারলে তুই মরে গিয়েও ধন্য হবি। ভয়ে ততষ্ট তৌকির সাহেব পলক ফেলতে ভুলে গেলেন চোখের। যুবক এক মুহূর্ত কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণে এক লোহমায় তৌকির সাহেবের মুখ গহ্বর থেকে বন্দুকের নলটা বের করে নিয়ে পেছলো এক কদম। কায়দা করে হাতে বন্দুক নাচিয়ে হুঙ্কার ছুড়ে পড়ল। গেট লস টু দ্য হেল রাস্কেল। ভরকালেন তৌকির সাহেব। অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলে নিজের আহত হাঁটুর ক্ষতে। এহেন আহত অবস্থায় কিভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি? দাঁড়াবেনই বা কিভাবে? তাছাড়া বের না হয়েও যে উপায় নেই। ছেলেটা হয়েছে বড্ড উন্মাদ। নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করা শেষে দ্বিতীয় ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় নেয় না। অথচ কদিন আগেই এ ছেলে বাংলাদেশ গিয়ে সবার সামনে তাকে ড্যাড ড্যাড করে মাথায় তুলল। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন শেষ, গুরুত্বও শেষ। কথাগুলো ভাবতে ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায়ন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে দু হাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরের একটা লম্বাটে অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লোহতে। মানুষটা শরীর হেঁচড়ে হেঁচড়ে চলে গেলেন ঘর থেকে, অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট। অদূরে মেঘেদের আড়ালে হুটহাট উকি দেওয়া পাহাড়ের কোল স্পষ্ট চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টে তাকিয়ে আছে বাইরে। ধারালো চোয়ালের রেখা, টান টান তার মুখখানায় ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি সিগারের কুলুষিত ধোঁয়া রয়ে শয়ে বেরোচ্ছে বাদামি ঠোঁটের ফাঁক ফোকরের দিয়ে। তার মনস্পটে হুটহাট ভেসে ওঠে টুকরো টুকরো দৃশ্য, সবটাই সপ্তদশীকে নিয়ে। একবার দেখা যাচ্ছে সপ্তদশী হারছে,
আরেকবার দেখা যাচ্ছে সপ্তদশী ছুটছে। যুবক আনমনে তাকিয়ে দেখছে সব। নিজের এহেন দৃশ্যমান মানুষপটে বড্ড বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না সে মাহিকে দেখুক, অথচ চোখগুলো যে কি বেয়াদব, ইদানিং একটু বেশি বেয়াদবি করছে তার সঙ্গে। যুবক অতিষ্ঠ এ পর্যায়ে, ঠোঁট গলিয়ে অস্ফুটে বিরক্তিকর শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম সরাবে, অমনি তার কানে বেজে উঠল মাহির কণ্ঠ। আপনি একটা বিস্ট। থমকায় মুগ্ধ। হৃদয়ের অদ্ভুত দোলাচালে আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো কাচের দেয়ালে। সেথায় মাহির অদরে মুখখানা স্পষ্ট, গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখ তাকিয়ে রইল এক মুহূর্ত, পরক্ষণে চোয়াল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো। কি সমস্যা তোর? পিছু ডাকছিস কেন? মানুষপটে ভাসমান সপ্তদশী খিলখিল করে হাসছে এবার। বোধহয় মনস্টারের অমন কথায় বড্ড মজা পেয়েছে সে। এদিকে তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরও গাঢ় হলো যুবকের। দাঁত খিচে ফের ধমকে বলল, হাসছিস কেন বান্দির মেয়ে? যা এখান থেকে বলছি, আমার তোকে দেখতে ইচ্ছে করছে না। সপ্তদশী ভ্রু কুচকায় এক পর্যায়ে, ঠোঁট দুটো সামান্য ফুলিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।